ক্রিকেট এই শব্দটা শুনলেই আমাদের মনে আসে কত আনন্দ, কত রোমাঞ্চ। আর যখন ভারতীয় ক্রিকেটের কথা হয় তখন দুটো নাম না বললেই নয়, সৌরভ গাঙ্গুলি আমাদের দাদা আর মহেন্দ্র সিং ধোনি আমাদের ক্যাপ্টেন কুল। খুব স্পেশাল একটা সময়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি, কারণ 7ই জুলাই ধোনির জন্মদিন আর 8ই জুলাই আমাদের দাদার জন্মদিন। আমি ক্রিকেট দেখতে শুরু করেছিলাম একটা মানুষের জন্য, সৌরভ গাঙ্গুলি, প্রিন্স অফ কলকাতা, যে আমাদের চোখে চোখ রেখে খেলতে শিখিয়েছিল। তারপর আসে আরও একজন যে ক্রিকেটকে আমার জীবনের নেশা বানিয়ে দিল, মহেন্দ্র সিং ধোনি, কুল, কাম, ক্যালকুলেটিভ। দাদা আমাকে ক্রিকেট দেখতে শিখিয়েছিল আর ধোনি আমাকে বুঝিয়েছিল ক্রিকেট যেন একটা অনুভূতি, একটা ইমোশন, একটা প্যাশন। সৌরভ গাঙ্গুলি দ্য প্রিন্স হু মেড আস বিলিভ, আর MS ধোনি দ্য কিং হু মেড আস উইন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ মাই ভাই। আজ আমি আমার ক্রিকেটের দুজন শ্রেষ্ঠ ক্যাপ্টেনকে একটা ছোট ট্রিবিউট দিতে চাই, আর সেই সাথে এই প্রশ্নটাও রেখে যেতে চাই, হু ইজ দ্য বেস্ট ক্যাপ্টেন, গাঙ্গুলি অর ধোনি? দাদা মানে সৌরভ গাঙ্গুলি। ভারতীয় দল বিদেশে হারার জন্য যেত, তখন সৌরভ এসে শেখালেন আমরাও পাল্টা মারতে জানি ভাই। তার মধ্যে ছিল এক অদ্ভুত জেদ, একটা হার না মারার মানসিকতা। লর্ডসের বেলকুনিতে জার্সি খুলে উড়ানো, এটা শুধু একটা সেলিব্রেশন ছিল না ভাই, এটা ছিল একটা ইমোশন। শোনো, একবার স্টিভ অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন টস করতে দেরিতে এসেছিল। সৌরভ তখন ইচ্ছে করে তাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছিলেন। জাস্ট ভাবো, একটা ইন্টারন্যাশনাল খেলা, দেশ ভার্সেস দেশের লড়াই, সেখানে আমাদের দাদা তুমি কে ভাই, এরকম একটা অ্যাটিটিউড। এটা হচ্ছে আমাদের সৌরভ গাঙ্গুলি, আমার দাদা। আর অন্যদিকে আমাদের MS ধোনি, যাকে সারা দুনিয়া ক্যাপ্টেন কুল নামে চেনে। নামটা কিন্তু এমনি এমনি আসেনি, ও চাপকে চা বানিয়ে খেয়ে নিত ভাই। যত বড়ই ম্যাচ হোক, যত কঠিন পরিস্থিতি হোক, ধোনির মুখে সবসময় একটা শান্ত ভাব। শেষ ওভারে যখন সবার হার্টবিট বেড়ে যেত, তখন ধোনি ঠান্ডা মাথায় ডিসিশন নিত। তার ফিল্ড প্লেসিং, বোলিং চেঞ্জ সব যেন একটা ছক অনুযায়ী চলতো ভাই। তার সবচেয়ে বড় শক্তি ছিল মাঠে তার অদ্ভুত শান্ত স্বভাব আর ম্যাচটা ফিনিশ করার ক্ষমতা। এবার আসি আসল পয়েন্টে, কে কতবার জেতালো, কে কত ট্রফি তুললো, তাদের কিছু গোল্ডেন জয়ের কাহিনী। প্রথমে আসি টেস্ট ম্যাচ নিয়ে। সৌরভ গাঙ্গুলি 49 টেস্টে ক্যাপ্টেন্সি করেছেন, 21টা জিতেছেন, এর মধ্যে 11টা জয় বিদেশের মাটিতে ভাই। সৌরভের আগে ভারতীয় দল বিদেশের মাটিতে জিততে পারতো না, না বললেই চলে ভাই। 1999-এর আগে ইন্ডিয়া কেবল একটা টেস্ট ম্যাচ বিদেশের মাটিতে জিতেছিল। সৌরভ গাঙ্গুলির ক্যাপ্টেন্সিতে টেস্টে গোল্ডেন জয়ের কথা বলতে গেলে প্রথমে আসে 2001 অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কলকাতা টেস্ট। এই ম্যাচটা না থাকলে ভাই সৌরভের ক্যাপ্টেন্সি না অসম্পূর্ণ থাকতো। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 445 রান করে, ম্যাথু হেডেন 97 রান এবং স্টিভ 110 রান করে। ইন্ডিয়া 171 রানে অল আউট হয় ফার্স্ট ইনিংসে, ভারতকে ফলোয়ান করায়। আর ক্রিকেট ইতিহাসে মাত্র দুবার এরকম হয়েছিল যে ফলোয়ান করিয়ে টেস্ট জিতেছিল। ইংল্যান্ড করেছিল যেটা 1894 আর 1981-তে। কোয়েশ্চেনটা ছিল ভারত কি পারবে? সবাই প্রায় আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু সৌরভ গাঙ্গুলি সেদিন তার খেলোয়াড়দের উপর বিশ্বাস রেখেছিলেন। VVS লক্ষ্মণ আর রাহুল দ্রাবিড় মিলে গোটা একটা দিন ব্যাট করে 376 রানের একটা রেকর্ড পার্টনারশিপ করেন, আর হরভজন সিং হ্যাট্রিক করে ম্যাচটা ঘুরিয়ে দেন। শেষ দিনে ম্যাচটা ভারত জিতে যায়। এই জয়টা ভারতীয় টিমের মানসিকতা পুরোপুরি পাল্টে দিয়েছিল ভাই। সৌরভের ক্যাপ্টেন্সিতে দল প্রমাণ করেছিল তারা যে কোনো পরিস্থিতি থেকে জিততে পারে। আরেকটা গল্প বলি, 2004 পাকিস্তান টেস্ট সিরিজ জয়। ইন্ডিয়া এর আগে কখনো পাকিস্তানের টেস্ট সিরিজ জেতেনি। সচিন, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেহবাগের মতো তারকারা ছিলেন, কিন্তু পাকিস্তানের মাঠে জেতাটা ছিল একটা বিরাট চ্যালেঞ্জ। সৌরভ গাঙ্গুলি যদিও সিরিজের মাঝপথে চোট পান, কিন্তু তার গোড়া টিমে কিন্তু রাহুল দ্রাবিড় পাকিস্তানি সিরিজটা জিতে নেয়। এটা ছিল সৌরভের অ্যাটাকিং আগ্রাসী নীতির একটা বিরাট সাফল্য। এদিকে MS ধোনি 60টা টেস্ট ম্যাচে ক্যাপ্টেন করেছিলেন, তার মধ্যে 27টা জিতেছিলেন। এর মধ্যে ঘরের মাঠে 21টা জয়, যা ভারতীয় ক্যাপ্টেনের মধ্যে সবচেয়ে বেশি। তার ক্যাপ্টেন্সিতেই ভারত প্রথমবার টেস্ট র্যাঙ্কিংয়ে 1 নম্বর উঠেছিল। আর ধোনির গোল্ডেন জয়ের কথা বলতে গেলে ভাই, ধোনির ক্যাপ্টেন্সিতে ভারত যখন 2010 সালের শেষের দিকে ইংল্যান্ডকে 4-0-তে হারিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে 1 নম্বরে পৌঁছায়, তখন এটা ছিল ভারতীয় ক্রিকেটের জন্য একটা বিরাট মুহূর্ত। ধোনি শুধু জেতানোই নয়, ভারতকে বিশ্বসেরা বানিয়েছিলেন এই ফরম্যাটে। তার শান্ত স্বভাব, সঠিক সময়ে বোলারদের ব্যবহার করা আর ফিল্ড সেট করা, সব কিছুর সম্মিলিত ফল ছিল এই সাফল্য।
সৌরভ গাঙ্গুলি 146টা টেস্টে ওয়ানডেতে ক্যাপ্টেন্সি করেছিলেন, তার মধ্যে 76টা ম্যাচ ইন্ডিয়াকে জিতেছিলেন। জয়ের হার ছিল 52%। গোল্ডের জয়ের কাহিনী বলতে গেলে 2002 নেটওয়েস্ট ট্রফি ফাইনাল, এই ম্যাচটা তো ভাই আইকনিক। ইংল্যান্ড 325 রানের একটা বিশাল স্কোর করে, ভারত শুরুটা অসাধারণ হলেও মিডল অর্ডারে পরপর উইকেট পড়ে যায়। যখন প্রায় সব আশা শেষ, তখন দুই তরুণ যুবরাজ সিং আর মোহাম্মদ ক্যাফ অসম্ভবকে সম্ভব করে দেখালেন। তারা মাথা ঠান্ডা করে অবিশ্বাস্য একটা পার্টনারশিপ করেন, আর যখন জয় নিশ্চিত হয় তখন ভাই আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি লর্ডসের বেলকুনিতে জার্সি খুলে ওড়ান। এরপর 2003 বিশ্বকাপ ফাইনাল, ভারত যখন বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় যায় তখন তাদের ফর্ম একটা খুব ভালো ছিল না, কিন্তু সৌরভ গাঙ্গুলি দলটাকে দারুণভাবে একত্রিত করেন। গ্রুপ স্টেজে অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হারার পরও তিনি টিমের উপর বিশ্বাস রেখেছিলেন। তিনি বারবার বলেছিলেন আমরা ফাইনাল খেলবই। তার ক্যাপ্টেন্সিতেই একের পর এক ম্যাচ জিতে আমরা ফাইনালে পৌঁছেছিল 2003-এ, যেখানে তারা আবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়। যদিও ফাইনালে আমরা ভাই জিততে পারিনি, কিন্তু ফাইনাল পৌঁছানোটা ছিল ভাই সৌরভের ক্যাপ্টেন্সির একটা দারুণ উদাহরণ। MS ধোনি 200টা ওয়ানডে ক্যাপ্টেন্সি করেছিলেন, যার মধ্যে জিতেছেন 110টা। জয়ের হার ছিল জয়ের অ্যাভারেজ আর কি 59%। গোল্ডের জয়ের কাহিনী বলতে গেলে ভাই 2011 ওয়ার্ল্ড কাপ কে ভুলবে, এই জয়টা তো আমরা কেউ ভুলবো না আর কি। 28 বছর পর ভারত আবার বিশ্বকাপ জিতলো, তাও ঘরের মাঠে। ফাইনালে শ্রীলঙ্কার দেওয়া 275 রানের টার্গেট চেজ করতে নেমে যখন সচিন আর সেহবাগ তাড়াতাড়ি আউট হয়ে যান, তখন চাপ ছিল পাহাড় সমান ভাই, কিন্তু গম্ভীর আর কোহলি মিলে একটা দারুণ পার্টনারশিপ করেন। এরপর ধোনি যুবরাজের আগে নিজে ব্যাট করতে আসেন, এটা ছিল ধোনির একটা মাস্টার স্ট্রোক। শেষ ওভারে যখন মাত্র 4 রান দরকার, ধোনি নয়ন কুলসরকার বলে যে বিশাল 6 মারেন, সেই শটটা শুধু ম্যাচ জেতায়নি, কোটি কোটি ভারতীয়র স্বপ্ন পূরণ করেছিলেন। এরপর আছে 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, ইংল্যান্ডের মাটিতে যখন বৃষ্টির কারণে এই ফাইনাল ম্যাচটা মাত্র 20 ওভারের হলো, তখন ইংল্যান্ডের উইকেট পড়ে যাচ্ছিল, কিন্তু শেষ ওভারে ইংল্যান্ডে জেতার জন্য দরকার ছিল 15 রান। ধোনি বল তুলে দেন অশ্বিনের হাতে, ভুবনেশ্বর কুমারের এক ওভার বাকি ছিল, কিন্তু অনেকে অবাক হয়েছে টাইমে কেন অশ্বিন, ওটা শেষ ওভারে, কিন্তু ধোনির বিশ্বাস ছিল। অশ্বিন সেই ওভারে 9 রান দেয় আর ভারত জিতে যায় চ্যাম্পিয়ন্স ট্রফি। ধোনি একমাত্র ক্যাপ্টেন যিনি 3টে ICC ট্রফিতে টি20 বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। টি20 কথা বললে ভাই সৌরভ গাঙ্গুলি টি20তে ক্যাপ্টেন্সি করেনি ইন্ডিয়ার হয়ে। আর ধোনি কথা বললে 2007 টি20 বিশ্বকাপ ফাইনাল, এই জয়টা ছিল ভাই ধোনির ক্যারিয়ারের প্রথম বড় চমক। যখন সবাই অভিজ্ঞ ক্রিকেটারদের দলে নেওয়ার কথা ভাবছিল, ধোনি একটা তরুণ দলকে নিয়ে এই টুর্নামেন্টে খেলতে যান। ফাইনাল ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। শেষ ওভারে পাকিস্তানের জেতার জন্য ভাই দরকার ছিল মাত্র 6 বলে 13 রান, আর সেই টাইমে ধোনি বল তুলে দেন সেই যোগেন্দর শর্মার হাতে, যাকে কেউ কল্পনাও করেনি ভাই, আমিও তো করেছিলাম না। যোগেন্দর প্রথম বল ওয়াইড করেন, পরের বল ছক্কা খান, আর তৃতীয় বলে মিসবাহুল হকের ক্যাচটা সিজান্ত নিয়ে নেয়, আর ভারত বিশ্বকাপ জিতে যায়। ধোনির এই সাহসী আর অবিশ্বাস্য ডিসিশনটাই ভাই ভারতকে টি20 ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন, প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছিল। জানো সৌরভ গাঙ্গুলি আর MS ধোনির দুজনের একটা কমন পয়েন্ট ছিল ট্যালেন্ট খুঁজে বের করা আর তাদের বড় স্টার বানানো। এদেরকে আমরা এখন চিনি, কিন্তু শুরুতে ভাই এদের উপর ভরসা রাখাটা কিন্তু সহজ ছিল না। সৌরভ গাঙ্গুলি তার সময় যুবরাজ সিং, বীরেন্দ্র সেহবাগ, হরভজন সিং, জাহির খান, মোহাম্মদ ক্যাফের মতো প্লেয়ারদের বানিয়েছিল। সৌরভ তাদের উপর চোখ বন্ধ করে ভরসা রেখেছিলেন, বারবার সুযোগ দিয়েছিলেন। মনে আছে বীরেন্দ্র সেহবাগকে টেস্ট ওপেনিং পাঠানোর ডিসিশনটা সৌরভেরই ছিল। অনেকে বলেছিলেন সে টাইমে, অনেকেই বলছিল ভাই, মিডিয়াতে পুরো হাল্লা হচ্ছিল যে সেহবাগ টেস্ট ওপেনার হতে পারবে না, কিন্তু সৌরভ ভাই সেহবাগের উপর ভরসা রেখেছিল। আর বাকিটা তো ইতিহাস, নবজগড়ের নবাব ভাই হয়ে উঠলো সেহবাগ। আর হরভজন সিংকে যখন দল থেকে বাদ দেওয়া হচ্ছিল, সৌরভ তাকে আবার সুযোগ দেন, সেই হরভজনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাট্রিক করে আর সিরিজ জেতার বড় ভূমিকা রাখে। সৌরভ ছিল ভাজ্জির সবচেয়ে বড় সাপোর্টার। আর MS ধোনির কথা বললে বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, সুরেশ রায়না, এই প্লেয়াররা ধোনির অধীনেই নিজেদের সেরা দিতে শুরু করে। ধোনি শুধু ক্যাপ্টেন ছিলেন না, মেন্টারও ছিলেন ভাই, তিনি জানতেন কখন কাকে সাপোর্ট দিতে হয়। বিরাট কোহলি যখন দলে নতুন ছিলেন তখন কয়েকটা খারাপ পারফরমেন্সের পর অনেকে তাকে বাদ দিতে বলেছিলেন, কিন্তু ভাই ধোনি তার উপর ভরসা রেখেছিলেন। আর আজ কোহলি দেখা যাচ্ছে ভাই কোহলি কি পজিশনে আছে এখন। রোহিত শর্মা মিডল অর্ডারে স্ট্রাগল করছিলেন, ধোনি তাকে ওপেনিং সুযোগ দেন। আর যেমন সৌরভ গাঙ্গুলি সেহবাগ দিয়েছিল, সেরকম ধোনিও রোহিত শর্মাকে সুযোগ দেন। আর তারপর থেকে তো দেখতে হবে, যেমন সেহবাগ নবাব হয়েছিল, সেরকম রোহিত হয়েছিল হিটম্যান। এবার আসি ক্যাপ্টেন্সি পাওয়ার গল্প নিয়ে, কেন আর কখন। ভাই ক্যাপ্টেন হওয়া তো আর মুখের কথা নয়, বিরাট দায়িত্ব। কিন্তু এই দুই লিজেন্ড কীভাবে গুরু দায়িত্বটা পেলেন আর তাদের সামনে কি চ্যালেঞ্জ ছিল। ভাই ক্যাপ্টেন্সি পাওয়ার সময় 2000 সাল, ভারতীয় ক্রিকেটের জন্য এটা ছিল একটা অন্ধকার সময়।
তখন ম্যাচ ফিক্সিংয়ের কেলেঙ্কারিতে ভারতীয় ক্রিকেটের সুনাম প্রায় তলানিতে। অনেক সিনিয়র প্লেয়ারের উপর থেকে মানুষ আস্থা হারিয়ে ফেলেছিল। দলটাও ছিল এলোমেলো আর আত্মবিশ্বাসহীন। সচিন টেন্ডুলকার সে সময় ক্যাপ্টেন্সি ছেড়ে দেন। এই চরম দুম সময়ে তৎকালীন নির্বাচকরা সৌরভের মধ্যে সেই আগ্রাসী, সেই অ্যাটাকিং মনোভাবটা আর ক্যাপ্টেন্সি দেওয়ার ক্ষমতাটা দেখতে পান। তার মধ্যে একটা জেদ ছিল যেটা টিমের দরকার ছিল। সৌরভ ভয় পেতেন না, সরাসরি কথা বলতেন, আর তার মধ্যে টিমকে নিয়ে এগিয়ে যাওয়ার একটা আগুন ছিল। এই কারণে বোর্ড তাকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেয়। ফিক্সিং কেলেঙ্কারির পর ফ্যানদের বিশ্বাস ফিরিয়ে আনাটা ছিল তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। টিমের প্রতি, ক্রিকেটের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। সিনিয়র প্লেয়ারদের বাইরে রেখে নতুন তরুণদের নিয়ে একটা শক্তিশালী টিম তৈরি করা, সিনিয়রদের সাথে তরুণদের একটা ভালো মিশ্রণ তৈরি করা, প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াইয়ের একটা নতুন ধারা তৈরি করা, মাঠে প্রতিপক্ষকে পাল্টা জবাব দেওয়া। মহেন্দ্র সিং ধোনি হঠাৎ করে এক নতুন যুগের শুরু। সময় 2007। ভারতীয় ক্রিকেট তখন সিনিয়র প্লেয়ারদের যুগ চলছিল। রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, অনিল কুম্বলে সবাই ছিলেন। কিন্তু টি-20 ক্রিকেটের নতুন ফরম্যাটটা যখন এলো, তখন বোর্ডের মনে হলো ভাই একজন নতুন মুখের দরকার, যে এই ফরম্যাটটা ভালো বোঝে আর তরুণদের নিয়ে কাজ করতে পারে। সচিন টেন্ডুলকারকে যখন 2007 টি-20 বিশ্বকাপের ক্যাপ্টেন্সি অফার করা হয়, তিনি সেটা ফিরিয়ে দেন এবং ধোনির নাম প্রস্তাব করেন। ধোনি তখন নতুন, তরুণ, আর তার মধ্যে ছিল একটা অদ্ভুত শান্ত ভাব, যেটা চাপ সামলানোর জন্য খুবই দরকার ছিল। 2007 সালে টি-20 বিশ্বকাপ জন্য তাকে ক্যাপ্টেন করা হয়। এরপর তার ক্যাপ্টেন্সিতে ভারত বিশ্বকাপ জেতার পর তিনি ওয়ানডেতে আর টেস্টও ক্যাপ্টেন হন। সিনিয়র জুনিয়র ব্যালেন্স ভাই, দলে সচিন, দ্রাবিড়, সৌরভ, কুম্বলে, সেহবাগ মতো সিনিয়র প্লেয়াররা, তার সাথে আবার তরুণদের মানিয়ে নেওয়া, সিনিয়রদের সম্মান করা আর তাদের অভিজ্ঞতা কাজে লাগানো, আবার এদিকে ইয়ং স্টারদের স্বাধীনতা দেওয়া। প্লাস 3 ফরম্যাটে চাপ ভাই, টি-20, ওয়ানডে, টেস্ট, 3 ফরম্যাটে দলকে জেতানো এবং সেরা পারফরমেন্স ধরে রাখা, এই চাপটা বিশাল ছিল। একজন ফিনিশার ব্যাটসম্যান হিসেবে নিজের পারফরমেন্স ধরে রেখে অধিনায়কদের দায়িত্ব সামলানো, নিজের খেলার ওপরও ফোকাস রাখা, 2011 বিশ্বকাপে ঘরের মাঠে বিশ্বকাপে জেতার মতো বিশাল প্রত্যাশার চাপ সামলানো, দেশের কোটি কোটি মানুষের স্বপ্ন। ক্যাপ্টেন হিসেবে যেমন তারা দুর্দান্ত, তেমনি ব্যাট হাতে তারা ছিলেন বিধ্বংসী। চলো দেখি ব্যাট হাতে কে কোথায় দাঁড়িয়েছিলেন। সৌরভ গাঙ্গুলি মহারাজ যখন ব্যাট ধরতেন ভাই, ওয়ানডেতে রেকর্ড জানো, 311 ওয়ানডেতে 11,363 রান, অ্যাভারেজ 41-এ 22টা সেঞ্চুরি আর 72টা হাফ সেঞ্চুরি। ওয়ানডেতে দ্রুততম 9,000 রান করা ভারতীয় রেকর্ড একসময় তার দখলে ছিল। দেশের মাটিতে 90টা ওয়ানডেতে 3,197 রান, অ্যাভারেজ 73, 5টা সেঞ্চুরি। আর বিদেশের মাটিতে 221টা ওয়ানডেতে 8,166 রান, অ্যাভারেজ 43-এ 17টা সেঞ্চুরি। ভাই বিদেশের মাটিতে তার রান বলে দেয় যে তিনি কতটা বিশ্বমানের ব্যাটসম্যান ছিলেন। আর টেস্ট রেকর্ড যদি দেখি, 113টা টেস্টে 7,212 রান, অ্যাভারেজ 42, 16টা সেঞ্চুরি এবং 35টা হাফ সেঞ্চুরি। দেশের মাটিতে বললে 40টা টেস্টে 2,515 রান, অ্যাভারেজ 44-এ 5টা সেঞ্চুরি। আর বিদেশের মাটিতে বললে 73টা টেস্টে 4,697 রান, অ্যাভারেজ হচ্ছে 41 আর 11টা সেঞ্চুরি। শোনো, লর্ডসের অভিষেকে টেস্ট সেঞ্চুরি, লর্ডসের মাঠে ব্যাট হাতে নেমে প্রমাণ করে দিলেন যে তিনি লম্বা রেসের ঘোড়া। এই ইনিংস তাকে প্রিন্স অফ ক্যালকাটা উপাধি এনে দিয়েছিলেন। 1999 বিশ্বকাপ শ্রীলঙ্কার বিরুদ্ধে 183 রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে যখন সবাই হিমশিম খাচ্ছিল, সৌরভ তখন একাই 183 রান করেন, যেটা একসময় ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ওয়ানডে স্কোর ছিল। 350 ওয়ানডেতে 10,770 রান, অ্যাভারেজ 50-এ 10টা সেঞ্চুরি আর 73টা হাফ সেঞ্চুরি। ওয়ানডেতে 50-এর বেশিও অ্যাভারেজ নিয়ে 10,000-এর বেশি রান। দেশের মাটিতে 106 ওয়ানডেতে 3,306 রান, অ্যাভারেজ 49-এ 3টে সেঞ্চুরি। বিদেশের মাটিতে 244টা ওয়ানডেতে 7,467 রান, অ্যাভারেজ 50, 7টা সেঞ্চুরি। 90টা টেস্টে 4,876 রান, অ্যাভারেজ 38, 6টা সেঞ্চুরি এবং 33টা হাফ সেঞ্চুরি। আর দেশের মাটিতে 50টা টেস্টে 3,453 রান, অ্যাভারেজ 41, 6টা সেঞ্চুরি। আর বিদেশের মাটিতে 40 টেস্টে 1,423 রান, অ্যাভারেজ হচ্ছে 23-এ। টি-20 ন্যাশনাল বলতে গেলে ভাই 98 ম্যাচে 1,617 রান, অ্যাভারেজ 37-এ। আর সেরা কিছু ইনিংস বলে 2005 সালের শ্রীলঙ্কার বিরুদ্ধে 183 রান। এই ইনিংসটা ধোনির ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। শ্রীলঙ্কার দেওয়া 299 রানের টার্গেট চেস করতে নেমে ভারত শুরুতেই উইকেট হারায়। ধোনি সেদিন ব্যাট হাতে নেমে যে বিধ্বংসী ইনিংসটা খেলেন তা দেখে সবাই অবাক।
ছক্কা আর চারের ফুল ঝুড়িতে তিনি একা 183 রান করে ম্যাচ জিতিয়ে দেন। এটা ছিল তার আসল ফিনিশার পরিচয়। 2006 পাকিস্তানের বিরুদ্ধে 148 রান ওয়ানডেতে ঝড় তোলার পর টেস্টও নিজের জাত চিনিয়েছিলেন তিনি। হায়দ্রাবাদে কঠিন পিচে পাকিস্তানের বিরুদ্ধে ওই 148 রান ইনিংসটা প্রমাণ করে যে তিনি শুধু ওয়ানডেতে নয় টেস্টও বড় রান করার ক্ষমতা রাখেন। 2011 বিশ্বকাপ ফাইনাল শ্রীলঙ্কার বিরুদ্ধে 91 রান, এটা তো ভাই সবারই মনে গেঁথে আছে আর কি। যখন ভারত চাপের মুখে সচিন আর সেহবাগ আউট, ধোনি যুবরাজের আগে ব্যাট করতে নামলেন আর মহেন্দ্র সিং ধোনি সেদিন শুধু রান করেনি, পুরো ম্যাচটা শেষ করে দিয়েছিলেন। আর সেই 6টা ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবচেয়ে আইকনিক মুহূর্ত। ক্যাপ্টেন্সি মানে তো শুধু জয় নয়, বিতর্ক জড়িয়ে পড়তে হয়। এই দুই মহাতারকাকেও কিন্তু অনেক বিতর্কের মুখোমুখি হতে হয়েছিল। সৌরভ গাঙ্গুলি ভাই গেরেক চ্যাপেলের বিতর্ক 2005, এটা সৌরভের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিতর্ক। 2005 সালে অস্ট্রেলিয়ার গেরেক চ্যাপেল ভারতীয় দলের কোচ হয়ে আসেন। তার সাথে সৌরভের সম্পর্ক একবারই ভালো ছিল না। চ্যাপেল চেয়েছিলেন যে সৌরভ শুধু ব্যাটসম্যান হিসাবে খেলুক, কিন্তু সৌরভ নিজের ক্যাপ্টেন্সি ছাড়তে রাজি ছিলেন না। এই বিরোধ এতটাই চরম পৌঁছায় যে চ্যাপেল নেতৃত্ব নিয়ে বোর্ডের কাছে ইমেল পাঠান, আর সেই ফলস্বরূপ সৌরভকে দল থেকে বাদ দেওয়া হয় এবং ক্যাপ্টেন্সিও হারান। এটা ছিল ভারতীয় ক্রিকেটের এক বিশাল ঝড়। সৌরভের ফ্যানরা তো ভাই গেরেক চ্যাপেলের উপর ক্ষিপ্ত ছিল। এই বিতর্ক সৌরভের ক্যারিয়ারকে প্রায় শেষ করে দিয়েছিল, কিন্তু পরে তিনি দুর্দান্তভাবে ফিরিয়ে দিয়েছিলেন এবং প্রমাণ করেছিলেন কেন তিনি দাদা। আর MS ধোনি ছিল 4 সিনিয়র প্লেয়ারকে বাদ দেওয়া 2012 অস্ট্রেলিয়ার সফরে। ওয়ানডে দল থেকে সচিন টেন্ডুলকার, বীরেন্দ্র সেহবাগ, গৌতম গম্ভীর এবং VVL লক্ষ্মণ এই 4 জন সিনিয়র খেলোয়াড়কে একসাথে বাদ দেওয়ার ডিসিশন নেন। ধোনি বলেছিলেন এই 4 জন অস্ট্রেলিয়ার বড় মাঠে ফিল্ডিংয়ের সমস্যা তৈরি করছেন। এই ডিসিশন নিয়ে প্রচুর বিতর্ক হয়, কারণ সচিন টেন্ডুলকারকে বাদ দেওয়া ছিল একটা বিরাট ব্যাপার। ধোনি তার ক্যাপ্টেনগুলো ইমেজের বাইরে গিয়ে এই কঠিন ডিসিশনটা নিয়েছিলেন, যা অনেক সমালোচনা দেখিয়ে এনেছিল, কিন্তু ধোনি তার ডিসিশনটা অটল ছিলেন। টেস্ট ম্যাচে বিদেশে খারাপ পারফরমেন্স, ধোনির ক্যাপ্টেন্সিতে ভারত ঘরের মাঠে দারুণ খেলতো, কিন্তু 2014-15 সাল নাগাদ ভারতীয় বিদেশের মাটিতে টেস্টে বেশ কিছু সিরিজ হারে। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বড় বড় হার হজম করতে হয়েছিল। এ সময় তার টেস্ট ক্যাপ্টেন্সি নিয়ে প্রচুর সমালোচনা হয়। অনেকে তার অ্যাটাকিং ক্যাপ্টেন্সির অভাব নিয়ে প্রশ্ন তোলেন। এই চাপের মুখে তিনি 2014 সালের অস্ট্রেলিয়া সফরের মাঝপথে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। তো শেষ ম্যাচ কে সেরা, এটা আসলে একটা বিতর্ক যার কোনো শেষ নেই। সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটকে সাহস জুগিয়েছিলেন, জেতার মন্ত্র শিখেছিলেন, আর বিদেশের মাটিতে কীভাবে লড়তে হয় তা দেখিয়েছিলেন। তিনি ভবিষ্যতে সুপারস্টারদের তৈরি করেছিলেন, যাদের উপর ভরসা করে ধোনি আরও এগিয়ে নিয়ে গিয়েছেন। দুজনের কেউই অন্যজনের থেকে কম নন, তারা দুজনেই ভারতীয় ক্রিকেটের দুটো আলাদা অধ্যায়। সৌরভ না থাকলে হয়তো ধোনি এতটা পথ হাঁটতে পারতেন না, আবার ধোনি না থাকলে সৌরভের গড়া ভিত্তি হয়তো অসম্পূর্ণ থাকতো। আপনার কি মনে হয়, সৌরভ নাকি ধোনি, কে তোমার চোখে সেরা ক্যাপ্টেন? কমেন্ট করে তোমার মতামত জানাও, ভুলো না ভাই।